নাকের এই যে গোড়ার বাম পাশ থেকে তার বুলেটটা যে ডান পাশে তার এখানে আমরা ব্রেইনের টেম্পোরাল লোব বলি আর কি, ওইখানে তার বুলেটটা বসে আছে। তো আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম আমাদের টোটাল টিমের সহযোগিতায়। আমরা ইউসুফ নবীকে এই 5 ঘন্টার অপারেশনের পরে আমরা আইসিইউতে রেখে আসলাম। আচ্ছা, তো যেটা আমরা দেখতে পারলাম যে না, সে কিন্তু শ্বাস নিচ্ছে। 23-24 তারিখে তো ডাক্তাররা বলতো যে স্যার আপনি এত কষ্ট করে যে ওকে দেখতে আসেন, আপনার কি মনে হয় যে ও বাঁচবে? হ্যাঁ, আমার এটা শুনে এত কষ্ট লাগলো, মানে আমার অন্তরে মানে একটু কান্না পাচ্ছিল। এবং আল্লাহর কি মানে ইঙ্গিত আমি জানি না, হতে পারে 5 তারিখের পরে ও মনে হলো যে পুরো কনসাস হয়ে গেল। তো ওকে আমি বললাম যে ইউসুফ নবী, তুমি কি জানো দেশ কিন্তু তুমি যেই কারণে মানে রক্ত দিয়েছো সেইটা কিন্তু সফল হয়েছে, দেশ কিন্তু নতুনভাবে আবার স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, তো ও এই কথাটা শোনার পরে ও একটা হাসি দিল। আমি ওই সময় যখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির দিকে আসতাম, এই যে মর্গের পাশে, তখন মানে এই যে লাশের পর লাশ, মানে এরকম দেখছি যে মানে মানে এদেরকে দেখার কেউ নাই, কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না, কেউ ধরতে সব ওই জুলাই আন্দোলন, সবাই জুলাই আন্দোলন। অনেক রোগে মানুষ মারা যায়, সেটা আমরা দেখেছি, কিন্তু এই মৃত্যুগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন অ্যান্ড স্পাইন নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে এবং আপনাকে সংগ্রামী সালাম জানাচ্ছি এই জন্যে যে আপনি এবং আপনাদের মতো মানুষগুলো ওই সময়ে নিজের পেশা এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক রকমের প্রতিঘাত ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, তারপরেও আপনারা সেই আহতদেরকে চিকিৎসা দিয়েছেন। এগুলো গল্পই আমরা জানবো বা অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, কিন্তু ইউসুফ নবীর বিষয়টা নিয়ে যদি আমরা একটু শুরু করতে পারি। একদম প্রথম যখন এই ছেলেটা আপনার কাছে আসলো, কোন অবস্থায় আসলো এবং ওই প্রেক্ষাপটটা কী ছিল এবং সেটা জুলাইয়ের কত তারিখ ছিল? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই পেন ভিশন টেলিভিশনকে এবং আমাদের সম্মানিত উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল ভাইকে আমাকে সম্মানিত করার জন্য এবং এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। তো আসলে জুলাই তো আমাদের সবারই মনের মধ্যে অনেক দাগ কেটে আছে এখনো পর্যন্ত, কারণ এই স্মৃতি কোনোভাবেই ভোলার নয়। তো আমরা জুলাইয়ের 16-17 তারিখে যখন সারা দেশে একটা ছাত্র জনতার উপরে একটা ক্র্যাকডাউন হয়ে গেল, 18 তারিখ সম্ভবত কারফিউ ছিল আর কি। জি। তো সেই কারফিউর দিনে তো আসলে সকলেরই বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আমরা যারা চিকিৎসক, আমাদের যে আইডেন্টিটি কার্ড সেটা নিয়ে আমরা বিভিন্ন হসপিটালে আমাদের যেসব রুগীরা ভর্তি থাকে, বিশেষ করে আমি ঢাকা মেডিকেল কলেজের বাহিরেও অরোরা স্পেশালিস্ট হসপিটাল, ওইখানে আমি প্রাইভেটলি চেম্বার করি, এবং ইবনে সিনা হাসপাতাল শঙ্করও আমি চেম্বার করি। তো 16-17 তারিখে অনেকগুলো পেশেন্ট, ছাত্র যাদের বুলেট বিদ্ধ ছিল, তারা কিছু পেশেন্ট ভর্তি ছিল যাদের আমি অপারেশন করেছিলাম 16 তারিখ রাতে এবং 17 তারিখ রাতে। তো ওদেরকে দেখার উদ্দেশ্যে আমি 18 তারিখ বিকেলবেলা একটা রিকশায় আমি যাই আর কি, যাচ্ছিলাম। আচ্ছা, এমন সময় হঠাৎ করে ইবনে সিনা শঙ্কর হাসপাতাল থেকে ফোন আসছে, ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যে এরকম একটি মাথায় গুলিবিদ্ধ একটা পেশেন্ট, সে হচ্ছে যেটা আমরা বলি বাড্ডায়, বাড্ডায় গুলিবিদ্ধ হয়েছে, তার মাথায় বুলেট ইঞ্জুরি হয়েছে, ইমিডিয়েট তাকে একজন নিউরোসার্জন অ্যাটেন্ড করতে হবে এবং যদি অপারেশন লাগে তাহলে অপারেশন করতে হবে। তো তখন আমি যাচ্ছিলাম বেসিক্যালি এই বাংলা মোটর দিয়ে কাকরাইলের দিকে। একবারে শুনশান নীরবতা, মানে রাস্তা পুরো ফাঁকা, যেহেতু কারফিউ চলতেছে। তখন আমি রিক্সাওয়ালাকে বললাম যে আপনি তাড়াতাড়ি ধানমন্ডির দিকে চলেন, কারণ ওইখানে রুগী একজন খুবই খারাপ, ওইখানে আমার যেতে হবে। তো ধানমন্ডি শঙ্কর হাসপাতালে আমি যখন যাচ্ছিলাম তখনই রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের মানে আমি দেখতে পাচ্ছিলাম যে মানে মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। সেখানে পুলিশ ছিল, পুলিশের বাইরে অন্য কিছু সিভিল কিছু পিকেটিং লোকজন ছিল, হ্যাঁ, কিন্তু মানুষ খুব ভয়ে ভীত একটা নগরী।
এরকম একটা জুলাই অবস্থায় আন্দোলনের এটা ছিল প্রথম 18 জরুরি তারিখের, অবস্থা। হ্যাঁ, প্রথম জরুরি অবস্থা। মানুষের কাছে জিনিসটা নতুন, কারণ কারফিউ আসলে মানুষ দেখে অভ্যস্ত ছিল না। জি, তো যার ফলে খুব কড়াকড়ি অবস্থা ছিল। তো আমি শঙ্কর হসপিটালে গেলাম, যে আমি পেশেন্টটাকে দেখলাম যে তার পেশেন্টটা তখন আইসিইউতে, আচ্ছা, মানে ভর্তি ইমার্জেন্সি থেকে ও আইসিইউতে ভর্তি, যেহেতু তার মানে মরণাপন্ন অবস্থা। তো আমরা রুগীটাকে দেখলাম যে আমি তার নাকের এই যে গোড়ার বাম পাশ থেকে তার বুলেটটা যে ডান পাশে তার এখানে আমরা ব্রেইনের টেম্পোরাল লোব বলি আর কি, ওইখানে তার বুলেটটা বসে আছে। আমরা যখন সিটি স্ক্যানটা দেখলাম যে ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ, আচ্ছা, রক্তক্ষরণ এবং ব্রেইনটা প্রচণ্ড চাপের মধ্যে আছে কি এবং ভয়াবহ বুলেটটা অবস্থা। ওর ভিতরে আছে, হ্যাঁ। এবং রোগী তো পুরোপুরিভাবে অজ্ঞান। জিসিএস তার 5-6-এর মতো, আমরা জ্ঞানের মাত্রা যেটা বলি যে আচ্ছা, আমাদের আচ্ছা। নর্মাল মানুষের 15 থাকে আর কি, তো তার জ্ঞানের মাত্রা এরকম 5-6, অলমোস্ট অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু ডাই, একটা মরণাপন্ন অবস্থা। আমরা অনেক সময় এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনার অপারেশনে 50-50 চান্স, বা আমরা বলি যে অপারেশনের পরে আইসিইউতে থাকতে হবে, এবং আইসিইউতে থাকার পরে আদৌ বেঁচে যাবে কিনা আমরা একটা চেষ্টা আমাদের চিকিৎসক থেকে আমরা একটা চেষ্টা শুধু করতে পারি আপনার রোগীর জন্য। তো সেরকমভাবেই আমরা কাউন্সেলিং করলাম। বেসিক্যালি বাড্ডার স্থানীয় 2-1 জন ওনার সাথে ছিল, একেবারে ইউসুফ নবীর সাথে তার ক্লোজ কোনো আত্মীয় ছিল না, কিন্তু আমাদের বিবেকের তাড়নাই আসলে এই অপারেশনগুলো অনেক সময় আমাদের করতে হয়। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় ক্লোজ রিলেটিভ থাকে না এই ধরনের হেড ইনজুরি ধানমন্ডির পেশেন্ট। শঙ্করের ইবনে সিনা ইবনে সিনা হসপিটাল। হসপিটালের কথা বলছি, জি। কিন্তু পেশেন্ট আসছিল বাড্ডা থেকে, বাড্ডা থেকে। ঘটনাটা বাড্ডার। তো তার 1-2 জন মানে ওই পথচারী বা আন্দোলনের সহযোগী যারা ওরা ছিল, তো ওদের সাথে আমি কাউন্সিলিং করেই আমি বললাম যে এরকম ব্লাড লাগবে অপারেশনের সময়, 1-2 ব্যাগ ব্লাড লাগবে, আর অপারেশনের পরেও কিন্তু এই আইসিইউতেই আবার নিয়ে আসতে হবে। আচ্ছা, তো খুব দ্রুতই ইবনে সিনা প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক দ্রুত এই অপারেশনটা করা সম্ভব হয়েছে। আচ্ছা, তো আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম। অপারেশন থিয়েটারে নিয়ে আমরা এই জাতীয় যে হেড ইনজুরি সেগুলোতে যে অপারেশনগুলো করে থাকি, যেহেতু তার এই বাম নাকের এখান থেকে যে ডান দিকে ছিল, আমরা ডান দিকে তাকে বড় করে খুলে আমরা ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বলি, যে মাথার খুলির অর্ধেকটা উঠিয়ে ফেলা। আচ্ছা, উঠিয়ে ফেলার পরে ওইখানে মাথার পর্দা থাকে, সেই পর্দাটাকেও আমরা খুললাম, মস্তিষ্কের পর্দা। তারপরে মস্তিষ্কের ভিতরে আমরা দেখলাম রক্তক্ষরণ, ওই রক্তক্ষরণগুলো আমরা সাক আউট করলাম, করে আমরা সেই বুলেটটা পেতে সমর্থ হলাম। আচ্ছা, অনেক সময় এই ধরনের বুলেট ইনজুরি ব্রেইনের ভিতরে থাকলে মানে খুঁজে পাওয়াও ডিফিকাল্ট হয়। বুলেটটা মোটামুটি 3 সেন্টিমিটারের মতো আমরা পেয়েছি যেটা, তো সেটা আমরা খুঁজে পেলাম মাইক্রোস্কোপের সাহায্যে। আমাদের একটা অপারেটিং মাইক্রোস্কোপ থাকে যেটা দিয়ে একটা জিনিস 40 গুণ বড় দেখা যায়, ছোট জিনিসও অনেক বড় দেখা যায়। তো সেটা আমরা ইউজ করলাম। সেই সব ফ্যাসিলিটি ইবনে সিনা হসপিটালে তখন ছিল। এবং আমরা যেহেতু নাকের ছিদ্র দিয়ে তার এটা গেছে, নাকেও অনেক তার ব্লিডিং ছিল, তো সেটা আমরা আবার এন্ডোস্কোপ নিয়েছি। এন্ডোস্কোপ নিয়ে আমরা টেলিভিশনের মাধ্যমে তার নাকের ভিতরের যত ইনজুরিগুলো ছিল সেগুলো আমরা মেটিকুলাসলি রিপেয়ার করেছি। আচ্ছা, প্রায় মানে 4-5 ঘন্টার একটা সার্জারি করে আমরা তাকে সুন্দরভাবে তার ব্লিডিংগুলো যেগুলো ছিল সেই ব্লিডিং পয়েন্টগুলো আমরা সিকিউর করে তাকে আমরা পাঠালাম। এবং আমাদের সাথে অ্যানেস্থেশিয়ার যে স্যার ছিলেন, প্রফেসর, আমরা আলাউদ্দিন স্যারকে পেয়েছিলাম। স্যার অনেক মানে অভিজ্ঞ জি, মানে এই ব্রেন সার্জারিতে। তো স্যারেরও আমি মানে গ্র্যাটিটিউড আমি অবশ্যই স্যারকে দিব। তো স্যারের সহযোগিতায়, আমাদের টোটাল টিমের সহযোগিতায় আমরা ইউসুফ নবীকে এই 5 ঘন্টার অপারেশনের পরে আমরা আইসিইউতে রেখে আসলাম। আচ্ছা, তো যেটা আমরা দেখতে পারলাম যে না, সে কিন্তু শ্বাস নিচ্ছে, মানে অপারেশনের পরেও সে তার স্পন্টেনিয়াস শ্বাসটা ছিল, বাট সেটা এডুকুয়েট ছিল না, যে সেটা টিউবটা খোলার মতন অবস্থায় ছিল না। তাকে আইসিইউতেই ভেন্টিলেশনে কৃত্রিম শ্বাসে আমাদেরকে রাখতে হবে। সে অবস্থাতেই আমরা তাকে আইসিইউতে রাখলাম। তো প্রত্যেক দিনই আমি আইসিইউতে এই রোগীটাকে আসলে দেখতে যেতাম আর কি। তো এরকম আমি 19 তারিখ, 20 তারিখ, 21, 22, 23 এরকম 3 দিন 4 দিন পরে রেগুলারলি যখন যাচ্ছি রোগীটাকে দেখতে, তখন ওইখানকার যারা ডিউটি ডাক্তার এবং যারা ডিউটি নার্স তারা বলতো যে স্যার এই রুগীটার অবস্থা তো খুবই খারাপ,
মানে আপনি কি আসলে বিশ্বাস করেন যে ও তখনও তো বাঁচবে? ফুল কমায় আছে। ফুল কমায় আছে। আচ্ছা। ওই জিসিএস কিন্তু খুব বেশি উন্নতি হয় না, সে শুধু শ্বাস নিচ্ছে, এই অংশটা তার ঠিক ছিল, কিন্তু জিসিএস যে একেবারে অনেক উন্নতি হয়েছে এরকম কিন্তু জি। না। তো সেই 18 তারিখের পর থেকে প্রায় 1 মাস ও শুধু আইসিইউতেই ছিল, এরকম কমা অবস্থায়। আচ্ছা। তা আমি ঘটনার ইয়েগুলো ধারাবাহিকতাটা বলছি। শিওর। একটু ইন্টারাপ্ট করি, এর মাঝখানে ওর ফ্যামিলির লোকজন তো আসা শুরু করেছে না, ওর ফ্যামিলির ক্লোজ কানেক্টেড আমি কিন্তু এর মধ্যেও কাউকে পাই না। এই 7-8 দিনও না পাননি আপনি? না, পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি, সে ইবনে সিনার বাড্ডার একটা ইয়েতে মনে হয় পার্ট টাইম জব করে, সেই বাড্ডার ইবনে সিনা বাড্ডার যিনি ম্যানেজার উনি আসতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি আসতো এবং উনি ওনার তত্ত্বাবধান করতো আর কি। জি। 23-24 তারিখে তো ডাক্তাররা বলতো যে স্যার আপনি এত কষ্ট করে যে ওকে দেখতে আসেন, আপনার কি মনে হয় যে ও বাঁচবে? হ্যাঁ, আমার এটা শুনে এত কষ্ট লাগলো, মানে আমার অন্তরে মানে একটু কান্না পাচ্ছিল আর কি। আমি চিন্তা করে দেখলাম যে দেখো, আমি তো লাইফে অনেক এরকম ব্রেইনের অপারেশন করেছি যাদের হেড ইনজুরি হয়েছে, আমি অনেককেই দেখছি কিন্তু তারা বেঁচে গেছে, আবার অনেককেই দেখছি বাঁচে নাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ও যেহেতু ইয়াং, হ্যাঁ, ও এটা কাটায় উঠতে পারবে। তোমরা ওর জন্য সর্বোচ্চ ড্রাইভ দাও, যেহেতু তোমরা সব ওর চিকিৎসাটা এখন করতেছো আইসিইউতে, তোমরা কখনোই হোপলেস হবে না ওর বিষয়ে। যে তোমরা সর্বোচ্চ ড্রাইভ দাও, আমি থাকবো, আমার সাথে আরও যাকে যাকে দরকার, যেমন ওর ট্রাকেওস্টমি করার দরকার ছিল, ইএনটি সার্জনের দরকার ছিল, আমি ইএনটি সার্জন পাঠিয়ে দিয়েছি। জি। আমি ইএনটি সার্জন পাঠিয়ে দিয়েছি যে তাকে ওই ট্রাকেওস্টমি করে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে যখন যে ডাক্তার দরকার ছিল আমি কিন্তু সেই অনুযায়ী ডাক্তার অ্যারেঞ্জ করেছি। ওই মানে সময়টা এমন একটা বিভীষিকাময়, এমন একটা প্রেশারাইজ টাইম ছিল আসলে, তখন কোনো ডাক্তারকে বললো আসলে সবাই বের হতে চাইতো না, মানে সব ডাক্তার কিন্তু বের হতে চাইতো না। তো আমি রিকোয়েস্ট করছি অনেকেই, যারা মানে বিবেকে তারা ভালো, আমাদের সমাজে তো আসলে ভালো খারাপ সব ধরনের মানুষই আছে, তো অনেক মানে চিকিৎসকই তো আমাদের ম্যাক্সিমাম চিকিৎসকই আসলে চিকিৎসক সমাজে ভালো, যারা মন থেকে কাজ করে, যারা হচ্ছে মানে রুগীর তাড়নাটা বুঝতে পারে, আসলে যেটা ফিল করে। তো এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তো অনেক চিকিৎসককে তখন আমি ফোন দিছি, ভয়ে আসতে পারি, কিন্তু অনেকেই আবার হেল্প করেছে। সো তার ট্রাকেওস্টমি সময় মতো হয়েছে। কিন্তু ওই ডাক্তার যারা ওইখানে আসলে চিকিৎসা দিত, তারা আসলে কেন জানি হোপলেস। তো আমাকে আসলে চিকিৎসা ওই ডাক্তারদেরও করা লাগতো, মানে তাদের মেন্টাল চিকিৎসাটা তাদের আমার মোটিভেশন দিতে হতো, প্রত্যেকদিন যে সিস্টারদেরকে মোটিভেট করতে হতো ওর বিষয়ে। এবং আমি প্রতিদিন যেতাম, যে আমি যদি না যাই তাহলে ওরা হাল ছেড়ে দিলে এই ছেলেটা কিন্তু আর উঠবে না। তো যেই জিনিসটা হলো যে 3 আগস্ট বা 4 আগস্টের দিকে ও হঠাৎ করে চোখ খোলা শুরু করলো। 15 দিন পরে প্রায় 15 দিন পরে ও চোখ খোলা শুরু করলো। এতে করে হলো কি, যে আইসিইউর সবার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হলো ওর বিষয়ে, যে না এই ছেলেটা উঠবে। আচ্ছা। এবং আল্লাহর কি মানে ইঙ্গিত আমি জানি না, হতে পারে 5 তারিখের পরে ও মনে হলো যে পুরো কনসাস হয়ে গেল। তো ওকে আমি বললাম যে ইউসুফ নবী, তুমি কি জানো দেশ কিন্তু তুমি যেই কারণে মানে রক্ত দিয়েছো সেইটা কিন্তু সফল হয়েছে, দেশ কিন্তু নতুনভাবে আবার স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, তো ও এই কথাটা শোনার পরে ও একটা হাসি দিল। ওর কিন্তু তখনও ইন্টুবেটেড, বাট সে যে হাসি দিচ্ছে আমি দেখছি, আমি সিস্টারদেরকে ডাকছি, সিস্টার আপনারা কি বুঝতে পারতেছেন কিছু? বলছে হ্যাঁ স্যার, ও তো হাসতেছে, মানে ওর মুখে কিন্তু মুখে হাসি, বাট সে কিন্তু ইন্টুবেটেড, সে আইসিইউতে আছে। হ্যাঁ, সে বুঝতেছে। এটা কিন্তু হয়, আমাদের ব্রেইনে সেন্সটা থাকে। কিন্তু যেহেতু রেসপিরেটরি রিপোর্ট অনেক বেশি ছিল না, আমরা টিউবটা আসলে তখনও খোলা হয়নি। কিন্তু তার সেই আনন্দ দেখে আমরাও খুবই আনন্দিত ছিলাম যে সে একটা জুলাই যোদ্ধা। এবং আমরা অনেক সময় বলি না যে জীবিত শহীদের মতো আর কি, জীবন্ত শহীদ। মানে আসলে ওর মরে যাওয়ারই কথা, আল্লাহ তাআলাই একটা নিদর্শনের জন্য আমার মনে হয় ওকে জীবিত রেখে দিছে। আচ্ছা, শেষ পর্যন্ত রিকভারি পেলো কিভাবে? এরপরে আমরা 1 মাস পরে ওকে নর্মাল বেডে দিতে পারলাম। তারপরে আমরা ওকে প্রপার সব চিকিৎসা দেওয়া, ওর ফুসফুসের সমস্যা দেখা দিল সেটার চিকিৎসা করা, ওর ফেসের প্লাস্টিকের চিকিৎসা করা, চোখের চিকিৎসা করা, চোখের ডাক্তার ওনাকে চিকিৎসা দিলেন। তারপরে কিডনিতে কিছু সমস্যা পাওয়া যাচ্ছিল, ওগুলো মানে যত রকমের আইসিইউ, মানে 1 মাস থাকলে অনেকগুলো অর্গানই এফেক্টেড হয়, সেগুলো সব চিকিৎসা সুন্দরভাবে হলো। তারপরে
ওকে আমরা ছুটি দিতে পারলাম, তার 2 মাস পরে আমরা আবার ওর হাড্ডিটা কিন্তু লাগাই দিতে পারছি, যেই হাড়টা আমরা খুলে দিছিলাম, এই বিশাল বড় হাড়, ওইটাও আমরা লাগাই দিছি, কোনো রকমের প্রবলেম নেই। এখন ও ওর স্বাভাবিক লাইফে ও চলে আসছে। এটা তো একটা বিশাল ব্যয় নির্বাহের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনি খুব ভালো একটি বিষয় করেছেন। টোটাল ওর হয়তো বা প্রায় 2 মাস এবং পরবর্তীতে আবার 3 মাস পরে হাড্ডি লাগানোর যে অপারেশন, সব মিলে ওর 18 থেকে 20 লাখ টাকার মতো খরচ আসছিল। এই টাকার সাপোর্টটা কিভাবে পেল? এবং আমি ইবনে সিনা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এই যে বিশাল একটা অঙ্কের টাকা ইবনে সিনার টোটালটাই মওকুফ করে দিয়েছে। ইজ ইট? ইয়েস। এবং আমাদের আপনার চিকিৎসকরা, জি, মানে ওর চিকিৎসা পারপাসে, এবং অলমোস্ট জুলাইয়ের যত চিকিৎসা আমরা দিয়েছি, আমি প্রায় 20 জনকে অপারেশন করেছি উইদাউট এনি মানি। তার মানে শুধু যে এটা ওর বেলায় ঘটেছে তা না, ওর বেলায় ঘটেছে তা না। আমরা আমাদের বিবেকের কারণে আমাদের মনে হয়েছে যে এই যে ছাত্র এত কষ্ট করতেছে, তখন মানে মনে হতো তাহলে কি আমরা সেলফিশের মতো শুধু দেখবো ওরা মরবে, আমরা শুধু দেখবো, আমরাও যদি কিছু ভূমিকা রাখতে পারতাম। তখন এই যে আমরা কিন্তু যারা বিবেকবান চিকিৎসক, আমি মনে করি যে তারা সকল শ্রেণী, এটা দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই চিকিৎসা দিয়েছে, যাদের বিবেকবান চিকিৎসক আমি বলবো, যারা প্রকৃত অর্থেই মানুষ, যারা প্রকৃত অর্থেই বিবেক তাড়িত। এবং একজন চিকিৎসককে কিন্তু এরকমই হতে হয়। চিকিৎসক মানে সে কিন্তু কিছু দেখবে না, জি, সে শুধু দেখবে তার সামনে রুগী এবং তাকে চিকিৎসা দিতে হবে। স্যার একদম যদি বলি যে এই যে একটা বিশাল সময়, এবং আপনি যেটা একটা চিত্র বলছিলেন যে কারফিউ চলছিল, জরুরি অবস্থা চলছিল দেশে, অনেককেই আপনি তখন রিকোয়েস্ট করতেন হয়তো বা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জায়গা থেকেই, আমি ওইভাবেই যদি চিন্তা করি, বাকিটুকু বাদে দিলাম। আমি এটাকে আসলে ঝুঁকি বলবো না, আমি বলবো যে এগুলো হচ্ছে বিবেকের তাড়না। যখন আসলে ন্যাশনাল কোনো ক্রাইসিস হয়, তখন যারা আসলে বিবেকবান মানুষ থাকে তারা সঠিক দিকে থাকতে পারে, যারা বিবেক দিয়ে তাড়িত হয়। আর যারা অন্যায়, জুলুম এবং জালিম দিয়ে তাড়িত হয় তারা ভুল করে। তাই আমি মনে করি যে এই জুলাইয়ের ইয়েটাই এরকম ছিল, এটা দলমত নির্বিশেষে। আপনি ওই সময়ে দলীয় যে সরকারে যারা ছিল তাদেরও অনেক লিডারদের ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় ছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। সো মানে এখানে বিষয়টা ছিল একটা ন্যাশনাল ক্রাইসিসের ইস্যু আসলে। সো ক্রাইসিসে যারা বিবেকবান, যারা সত্যের পথে সবসময় ধাবিত থাকে, তারা কখনো ভুল করে না। তো এইটা কখনো মানে দাবিয়ে রাখা যায় না, এবং এটা স্পন্টেনিয়াস হয়, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি থাকে না, এটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, এবং এটার মধ্যে আসলে কিছুই মানে পাওয়ার থাকে না, প্রাপ্তিও থাকে না। তো আসলে যে বিষয়টা ইউসুফ নবীকে ওই চিকিৎসা দেওয়ার পর থেকে, যেহেতু এগুলো পুলিশ কেস, এগুলো আসলে কিন্তু বাংলাদেশের ল অনুযায়ী প্রাইভেট চিকিৎসা করার নিয়ম নেই, সুযোগ নাই। এবং নিয়ম হচ্ছে যে কেউ যদি এই ধরনের চিকিৎসা করে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। তো মানে বিষয়টা এরকম ছিল যে পুলিশ প্রশাসন দিয়েই হয়তো বা সে আক্রান্ত, হ্যাঁ, তাহলে আমি কাকেই জানাবো এখন? তো তখন আমি বুলেটটা বের করার পরে আমি পড়ে গেলাম, মনে হচ্ছে আরেকটা টেনশনে পড়ে গেলাম যে এখন এই বুলেটটা আমি কার কাছে জমা দিব। তখন আমি তার ইবনে সিনার যে অ্যাডমিন, তাকে বললাম যে এটা আপনি রেখে দেন, পরবর্তীতে হয়তো বা কোনো রকমের মানে পুলিশি মামলা বা এগুলোর ক্ষেত্রে এটা হয়তো বা একটা এভিডেন্স হিসাবে লাগবে। তখন ওখানে যিনি ডিউটি অ্যাডমিন ছিলেন তার কাছে আমি রেখে দিলাম। তো ওই অপারেশন করার পর এবং আরও কিছু চিকিৎসা জুলাইয়ের আহতদের দেওয়ার পর যেটা হলো যে ওইখানকার স্থানীয় ডিবি পুলিশ বা পুলিশ প্রশাসনের তারা ওই নিচে তাদের ফ্রন্ট ডেস্কে যে কাস্টমার কেয়ার অফিসাররা থাকে, এরকম ফ্রন্ট ডেস্ক সহ কাস্টমার কেয়ার প্রায় 6 জনকে ওনারা গ্রেফতার করে নিয়ে গেল। আচ্ছা, তো এইটা কিন্তু আমাদের একটা ভীতির সঞ্চার করলো যে তাহলে আর চিকিৎসা দেওয়া যাবে না এরকমভাবে। তখন কিন্তু তাহলে নর্মাল যে চিকিৎসা দেওয়ার যে একটা স্পন্টেনিয়াস নেই, সেই স্পন্টেনিয়াস যে ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এবং সবাই ভীত সন্ত্রস্ত হলো। তো এই ভয়টা ছিল। তো আমি যেটা বললাম যে আসলে বিবেকবোধ কখনোই মানে ভয় দিয়ে বিবেকবোধকে আসলে কখনো দূর করা যায় না। এই কাজগুলো করার সময় ওই সময় তো অনেক ব্যস্ত থাকতে হয়েছে, তারপরে মানে পরিবারের সাথে কানেকশনটা কেমন ছিল? বা ওনারাও নিশ্চয়ই অনেক উৎকণ্ঠিত থাকতো, টেনশনে থাকতেন। পরিবার বা আমার বাচ্চারাও ছোট ছোট, ওরাও প্রায় এরকম 8-10 বছর বয়স, ওরাও তখন বুঝতে পারছিল যে হ্যাঁ এই বাচ্চারা, আমি তো বলতাম যে এই বাচ্চাদের চিকিৎসা দিতে যাচ্ছে, এবং বিভিন্ন মিডিয়াতে দেখতো, হ্যাঁ মিডিয়াও তো ওরা দেখতেছে। সো ওরা সবসময় ইন্সপায়ারিং ছিল, ওরা আমাকে সবসময় ইন্সপায়ারই করেছে। এবং আমি আপনাকে 16-17 তারিখের ঘটনা বলতে পারি। তো তখন ইনস্ট্যান্ট
কাকরাইল শান্তিনগরে এরকম বুলেট আক্রান্ত হয়ে ছেলেরা আসতেছিল, ওরা সব স্কুল ড্রেস পরা। আচ্ছা, 16 তারিখ বিকেল এবং 17 তারিখ বিকেলে আপনারা দেখছেন যে মানে ঘটনাগুলো কিন্তু দুপুরের পর থেকে শুরু হইতে পারে, বিকালের সময়টাতে। তো বুলেট আক্রান্ত হয়ে এরকম আসলো, তো বললাম যে ক্লাস 9-এর একটা ছেলে ওর 2 বন্ধু নিয়ে আসছে আমাদের অরোরা হাসপাতালের ইমার্জেন্সি কাকরাইলে। তো নিয়ে আসছে, পরে আমি বললাম যে তাহলে তোমার বাবা মা কোথায়, তোমার বললো না কেউ তো নাই বন্ধুদের। আমি বললাম যে তাহলে তো এটা তো অপারেশন লাগবে, তো তোমরা কি অনুমতি দিবা? হ্যাঁ, কিন্তু ওরা তো ওই বয়সেরও না, 18 বছর লাগে। তো তারপরে ওরা বলছে যে স্যার শুরু করেন। তো এরকম একটা ছেলের আমি অপারেশন শুরু করলাম, ওর বুলেট একেবারে থাইয়ের ভিতরে ঢুকে গিয়েছিল, অর্থোপেডিক সার্জন আমার সাথে ছিল। তো সেইটা আমরা অনেক কষ্টে সেই বুলেট বের করতে পারলাম। তো বুলেট বের করার পরে ওর আব্বা আম্মা আমাদের অপারেশন থিয়েটারের বাইরে আসছে। তা আমি দেখলাম যে ওর বাবার সাথে আমি কথা বললাম, ওর বাবা হলো তখনকার খাদ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর। আচ্ছা, হি ইজ দ্য রানিং ডেপুটি ডিরেক্টর। তো তার সাথে কথা বললাম, তো আমি অনেকটা আশ্চর্য হলাম, ইন্সপায়ার্ড হলাম যে হ্যাঁ, একজন এত বড় মাপের কর্মকর্তা, তার ছেলেও তো মানে আন্দোলনে, তখনকার সরকারি কর্মকর্তা। তো মানে এই আন্দোলনটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে সকল লেভেলেরই সবাই মানে ইনভলভ ছিল আসলে, কারণ তারা সত্যের পথে ছিল, তারা প্রকৃত অর্থেই অন্যায়কে মেনে নিতে পারতেছিল। দিনের আসলে যে অনিয়ম, জেল জুলুম এবং বিশেষ করে জুলাই যে ছাত্রদের উপরে মানে একবারে তাকে মেরে ফেলতে হবে, গুলি করা, আবু সাইদের, এবং ওই দিন যে 6 জন প্রথম দিন শহীদ হলো, এই বিষয়টা আমার মনে হয় অনেকেই মেনে নিতে পারে না। এটা মানে সুস্পষ্ট একটা অন্যায়, এটা মেনে নিতে পারে নাই বলেই তো মানে ছেলেরা নেমে আসছে। তো সেই ছেলেদেরকে তারা আসবে, আমি তাদেরকে চিকিৎসা দিব না, এটা আমি আসলে কখনোই মানতে পারতাম না। আমি কেন চিকিৎসা দিব না একজন চিকিৎসক হিসেবে? কারণ আমরা এরকম চিকিৎসা দিলাম, এবং আমি কিন্তু মানে ওর বাবার সাথে অনেক কথা বললাম। তো ওর বাবাকেও আমি দেখলাম, সেও খুব সাহস, সে বললো যে হ্যাঁ ছেলেরা গেছে, সো এটা ওরা স্পন্টেনিয়াসলি গেছে, আমরা তো আর বাধা দিতে পারি না। গভর্নমেন্টের এগেনস্টেই যেহেতু আন্দোলনটা ছিল, ছাত্র আন্দোলন, সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো কেমন চিকিৎসা সেবা দিত একদম আপনার জায়গা থেকে? যে আমি যদি বলি যে যেমন আমাদের ঢাকা মেডিকেলের নিউরো সার্জারিতে তো ট্রেমেন্ডাস আমরা চিকিৎসা দিতে পারছি। মানে আমাদের স্যাররা, আমাদের বিশেষ করে যাদের কথা না বলে আমাদের যারা রেসিডেন্টরা বা ট্রেনি চিকিৎসক যারা ইমার্জেন্সি সাপোর্টটা তারা ট্রেমেন্ডাসলি খুব ভালোভাবে দিছে। কিন্তু প্রবলেম ছিল যেটা, তখন পুলিশ প্রশাসনের অনেকেই এসে একদিকে রুগীদের যেমন আইডি কার্ডগুলো নিয়ে নিত, আবার চিকিৎসা যারা দিচ্ছে তাদেরও আইডি কার্ড নিয়ে নিত। আচ্ছা, তো এটা হয়তো বা তথ্য রাখার জন্য নিত, কিন্তু এই নেওয়াটা যেহেতু স্বাভাবিক ছিল না। একজন চিকিৎসক নিলে চিকিৎসা দিবে, তার আবার তথ্য নিবে কেন? এই জিনিসটা যেহেতু স্বাভাবিক ছিল না, তো অনেকেই একটু ভয়ের মধ্যে ছিল যে আমি চিকিৎসা দিচ্ছি, আমার আবার তথ্য নিচ্ছে, তাহলে আমার আবার কিছু হবে কিনা, এই ভয়টা কিন্তু চিকিৎসকদের মধ্যে ছিল আসলে ওই সময়। কিন্তু আমি বলবো যে মানে ঢাকা মেডিকেলে নিউরো সার্জারিতে চিকিৎসা মানে খুবই স্মুথলি হয়েছে। আমাদের ডিরেক্টর স্যার, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকল স্যাররা খুবই মানে সাপোর্টিভ ছিলেন, এবং সবাই খুব ভালোভাবেই চিকিৎসা। আপনি যেটা বলছিলেন, কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, আমাদের কিন্তু নর্মালি প্রচুর পেশেন্ট আমাদের এখানে আসে, কিন্তু জুলাই আন্দোলনের যে প্রবলেমটা ছিল যে মুহুর্মুহু রুগী আসা। মনে করেন একটা অপারেশন করতে তো ধরেন 1 ঘন্টা সময় লাগে, তাহলে আমাকে তো একটা উইন্ডো পিরিয়ড আছে যে আমি পরের অপারেশনটা করতে আমাকে 1 ঘন্টা পরে করতে হবে, কিন্তু এর মাঝখানে তো আরো কয়েকজন রুগী খারাপ হয়ে যাচ্ছে। সো হেড ইনজুরির যে পেশেন্টগুলো, এগুলো টাইমের সাথে রিলেটেড। একটা হেড ইনজুরি হয়ে তাকে যদি 4 ঘন্টার মধ্যে অপারেশন না করা যায়, আমরা গোল্ডেন পিরিয়ড বলি, তাহলে কিন্তু সে মারা যাবে। আচ্ছা, সো এই ডিলেটা কিন্তু আমাদের তখন, যেহেতু এটা আমরা বাধ্য ছিলাম, এটার কারণেও অনেকে মারা গিয়েছে, হয়তোবা চিকিৎসা টাইমলি সে পায়নি। আরও একটা ছিল যে মানে ভর্তিকৃত যেসব রুগী হেড ইনজুরি নিয়ে আসছে, তাদের উপরেও আমরা দেখেছি যে মানে কিছু দুর্ধর্ষ মানে সিভিলিয়ান তাদেরকে মারতে আসতেছে হসপিটালে। এটাও কিন্তু হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে, সেটারও আমরা প্রত্যক্ষদর্শী, আমরাও দেখেছি। কিন্তু সেখানে তো আর আমাদের করার কিছু ছিল না, কিন্তু সেগুলো আমাদের মধ্যে ভয়ের সঞ্চার একদম হসপিটালের ভিতরে ঢুকে যেত। হ্যাঁ, হসপিটালের ভিতরে এই দৃশ্য আমি কখনো আসলে আমার লাইফ টাইমে দেখি নাই, যে হসপিটালে সংগ্রহ করতে যে কোথায় ভর্তি আছে না, সেটা কিন্তু একটা পার্ট, যেটা হলো মানে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনীর তারা। কিন্তু
ভর্তি হয়েছে হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে, জি। আহত যে জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের উপরে এসে আবার হামলা হচ্ছে। ঢাকা আহত ইউনিভার্সিটি থেকে রোগীদের উপরে মব এসে এসে একটা হামলা করছে। বা এইটা আমার কাছে আমি কোনোভাবেই এটা আমি মিলাইতে পারি না যে এইটা কেন হবে, যে সে ঠিক আছে হামলা করছে হাসপাতালের বাইরে, জি, কিন্তু হাসপাতালের ভিতরে সে এখন চিকিৎসা প্রার্থী একটা শিক্ষার্থী, তো তাকেও মেরে ফেলতে হবে, মারতে হবে। সো এই মানে ভয়ে তাকেও বাঁচতে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এইটা তাদের উপরে যেমন একটা মেন্টাল প্রেশার ছিল, এটা আমরা যারা চিকিৎসক কর্মী আমাদের উপর একটা মেন্টাল প্রেশার ছিল। এই জুলাই আন্দোলনে যেটা দেখলাম যে বিশেষ করে যারাই আহত হয়ে এসেছে এবং গুলি খেয়ে এসেছে বেশিরভাগই আপার অ্যাবডোমেনে, অর্থাৎ শরীরের উপরিভাগে, মস্তিষ্কে, গলায়, বুকে, মাথায়, চোখে। হ্যাঁ, র্যান্ডমলি এই ফাইন্ডিংটা আপনি যেটা বলেছেন, আমরাও কিন্তু এই ধরনের রোগী পেয়েছি আসলে, যে মস্তিষ্কে বুলেট ইনজুরি বা চোখে বা মুখের বা বুকের বা পিঠের বা স্পাইনাল, মানে কোনোভাবেই যেন বাঁচতে না পারে গুলিটা আসলে ওইভাবেই করা হয়েছে। সেটা নিরাপত্তা বিশ্লেষকরা আরো ভালো বলতে পারবে। এজ এ চিকিৎসক হিসেবে আমি যেটা বলতে পারি, আমাদের অবজারভেশনটা বলছি, আমি যেটা বলতে পারি, যেমন ধরেন একটা মানুষ যখন বুকের তার বুলেট ইনজুরি হয় তখন কিন্তু সরাসরি হার্টে যায়, আর হার্টে গেলে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, আর এত রক্তক্ষরণ নিয়ে অনেকেই হয়তো বা হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, সে কিন্তু ওখানে ডেড হয়ে যায়। যেমন আবু সাইদের বেলায় তাই হয়েছে। হ্যাঁ, সেরকম হয়তো বা। আর যেটা আপনার ব্রেইনে ইনজুরি রুগী কিন্তু সে কিন্তু বেঁচে থাকবে, কারণ তার কিন্তু ব্রেন ইনজুরির যে অনেক বেশি রক্তক্ষরণ, ইন্টারনাল হিমোরেজ হয়, কিন্তু সেই হিমোরেজে সে তৎক্ষণাৎ মরে যাবে এরকম না। ওই যে আমি বললাম যে 4 ঘন্টার একটা উইন্ডো পিরিয়ড থাকে, তো এই উইন্ডো পিরিয়ডের মধ্যে কেউ যদি চিকিৎসা নিতে পারে, প্রপার অপারেশনটা যদি হয় এবং তার ইনজুরির মাত্রাটা যদি অপটিমাম লেভেলে থাকে, তাহলে কিন্তু ওই রোগীগুলো অপারেশনে বেঁচে গেছে অনেকে। এরকম প্রচুর হিস্ট্রি আছে যে অপারেশনের পরে রোগী ভালো আছে, বেঁচে গেছে। হ্যাঁ, আবার অপারেশনের পরে রোগী আইসিইউতে গেছে, মারা গেছে, এরকম অনেক আছে। যাই হোক, আসলে এই জুলাই বিপ্লব আমাদেরকে অনেক ধরনের চিত্র আমাদের সামনে দিয়েছে, অনেক শিক্ষা আমরা। কারণ আমি যেটা বলতে পারি যে এই বুলেট ইনজুরির যে চিকিৎসা, এইটা কিন্তু আমরা মানে আমার লাইফ টাইমে এই বুলেট তো আমাকে কখনো বের করতে হয় নাই কোনো মানুষের মস্তিষ্ক থেকে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেটা জুলাই এর আরেকটা জুলাই, অর্থাৎ আরেকটা নতুন বছরের জুলাই, 2025-এর জুলাই বসে আমরা এখন এই ভিডিওটা ধারণ করছি। একটা বছর পার হয়ে গেছে, কিন্তু জুলাইয়ের যে ক্ষত বা যেই স্মৃতি, সেটা একজন ডক্টর হিসেবেও তো আপনার মধ্যে একদমই এখনও দগদগে। আমাদের মনে হয় যে এই সেদিন, এবং এই জুলাইয়ের, এবছরের জুলাইয়ের প্রতিটা দিনও মনে হচ্ছে যেন সেই জুলাইটাকেই আমরা দেখছি বা ভাবছি। কোন বিষয়গুলোকে এখনও আপনাকে খুব বেশি স্মৃতিকাতর করে? মাঝে মধ্যে হয়তো বা আপনি খুব ইমোশনাল হয়ে যান, কেঁদে ওঠেন, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকেন। না, ওই যে আপনার ইউসুফ নবী, মানে ওকে যখন আসলে অপারেশনের পরে দেখতে যেতাম, মানে ওই ডাক্তাররা আমাকে বেশি ডিমোটিভেট করে বলতো। ওরা বলতো যে স্যার, ওকে আপনার মনে হয় আর দেখতে আসার দরকার নেই, ও তো এমনিতেই মারা যাবে। তখন মানে আমার কান্নাই আসতো, আসলে কান্না আসছে, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই তখন আমি বললাম যে দেখো, আমাদের কাজ হলো চিকিৎসা দেওয়া, হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চটা দিব, তাহলে মানে কেন তোমরা মানে আসলে বাঁচা মরার মালিক তো আল্লাহ। একজন মানুষ আমরা চাইলেও কাউকে বাঁচাতে পারবো না, আর আমরা আমাদের একটু চেষ্টায় হয়তো অনেকে বেঁচে যাবে। জি। সো আল্লাহ তাআলা আমাদের আসলে চেষ্টাটা দেখবেন। সো আমরা কখনো কোনো রুগীর বলতে পারবো না যে আপনি 2 ঘন্টা পরে মারা যাবেন বা আপনি 2 দিন পরে এই রুগীটা মারা যাবে, এগুলো বলার আসলে কোনো রাইট নাই। আর কখন কি হবে এটা সম্পূর্ণ আল্লাহর কাছে ফিক্সড করা আছে। জি। তো এইটা যাতে আমরা কখনো মানে এরকম প্রেডিকশন আমরা যাতে না করি। আর হলো আমি ওই সময় যখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির দিকে আসতাম, এই যে মর্গের পাশে, তখন মানে এই যে লাশের পর লাশ, মানে এরকম দেখছি যে মানে 6-7টা লাশ পাশাপাশি শোয়ানো, মানে এদেরকে দেখার কেউ নাই, কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না, কেউ ধরতে সব ওই জুলাই আন্দোলন, সবাই জুলাই আন্দোলন মর্গের পাশে মানে আমি দেখলাম যে মানে 5টা লাশ পাশাপাশি শোয়ানো। আচ্ছা। রক্ত পুরো ফ্লোরের মধ্যে, মানে রক্তাক্ত অবস্থায়। তো এইগুলো মানে আমাদের জন্য অনেক কষ্টের ছিল।
যদিও আমরা সবসময় অপারেশন করি, মানে অনেক রোগে মানুষ মারা যায় সেটা আমরা দেখেছি, কিন্তু এই মৃত্যুগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। তো এইগুলোর ভার আমরা আসলে মানে আমার জন্য নেওয়াটা আসলে অনেক ক্ষেত্রেই কষ্টের ছিল, এটা আমরা দেখেছি আর কি। আমরা চাই যে না এইরকমভাবে মানে আর কখনো যাতে কাউকে রক্ত দিতে না হয়, মানে কারো বিরুদ্ধে আবার যেন দাঁড়িয়ে না যেতে হয়। মানুষের স্বাভাবিক মৃত্যুই তো আমরা কামনা করতে পারি, যে একটা মানুষের মৃত্যু হতেই পারে, জন্ম হলে তার মৃত্যু হবে, বাট এই মৃত্যুটা যাতে স্বাভাবিক হয়, এমন যাতে না হয় যে তাকে মানে অকালেই মরে যেতে হচ্ছে। কারণ প্রত্যেকটা লাইফেরই তো অনেক পটেনশিয়ালিটি থাকে, জীবনের অনেক স্বপ্ন থাকে, আর একটা লাইফের সাথে অনেক কিছু জড়িত, তার ফ্যামিলি, তার সমাজ, তার পরিবারের আরও বন্ধু বান্ধব, সব কিছু। সো এগুলো কিন্তু বিশাল একটা মেন্টাল স্ট্রেস তৈরি করে। জি জি, আমরা হয়তো বা এরকম অনেক ডকুমেন্টারি তৈরি করতে পারবো, আমরা এরকম অনেক গল্প বলতে পারবো, কিন্তু যার হারালো তার ফ্যামিলি, তার প্রত্যেকটা দিনই একটা ডকুমেন্টারির মতো। রাইট। সে যখন কল্পনা করে তার ছেলেটা নাই, তার হাজব্যান্ড নাই, তার বাবা নাই, তখন কিন্তু তার প্রত্যেকটা দিনই এক একটা ডকুমেন্টারি। সো এটা কিন্তু তার বিশাল একটা মেন্টাল স্ট্রেস। সো সেই স্ট্রেসগুলোকে আমরা যদি একত্রিত করি, আমরা যদি দেখি যে সাইকোলজিক্যাল আসপেক্ট অফ জুলাই রেভলিউশন, মানে কত যে আপনি এরকম মানে সাইকো সোশ্যাল স্ট্রেসড পেশেন্ট আপনি পাবেন এখন, আপনি যদি এগুলো দেখতে যান, মানে এইটাও একটা বিশাল একটা গল্প থেকে, উপন্যাস থেকে মহাকাব্য, অনেক কিছু ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পুরো জাতি আসলে। সেটাই হয়তো বা 1 বছর হয়ে গেছে, আমরা জাতিগতভাবে আমরা অনেক কিছু ভুলে গেছি, কিন্তু যাদের হারিয়েছে, যাদের নিহত হয়েছে, যাদের আহত হয়েছে, তাদের সাইকোলজিক্যাল প্রেশার কিন্তু ট্রেমেন্ডাস। এটা ভুলবার নয়, এটা ভুলবার নয়। সো এগুলো আমাদেরকে মানে তাড়িত করে। নতুন সময়ের কাছে প্রত্যাশা কি আপনার? না, আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা তো আসলে যার যার পেশায় আছি, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা হানাহানি মুক্ত একটা স্বাভাবিক প্রক্রিয়ার বাংলাদেশ, একটা সিস্টেম বেসড বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা সিস্টেম মানে তার নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে, সেই প্রক্রিয়াকে কোনো অশুভ শক্তি কখনো মানে ইন্টারাপ্ট করতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশাটা করি যে একটা সিস্টেম বেসড বাংলাদেশ যেন হয়। আমাদের আজকের অতিথি ছিলেন ব্রেইন অ্যান্ড স্পাইন নিউরোসার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মোহাম্মদ সুজন শরীফ। অনেক কথা বললেন, তার হাতে যেসব পেশেন্ট আসতো ওই সময়ে তাদের কথা বলেছেন, কিভাবে এসেছে সেই কথাগুলো বলেছেন, তাদের চিকিৎসা দিতে গিয়ে কি কি ঝামেলা হয়েছে সেটাও উনি বলেছেন, এবং কোন নৈতিকতা থেকে সে কাজগুলো করেছেন সে কথাগুলো উঠে এসেছে আমাদের আজকের গল্পে। তবে ওই যে কথাটা বললেন আমাদের আজকের অতিথি, যে যার হারায় বা যার গেছে, যার সন্তান গেছে, যার স্বামী গেছে, যার মেয়ে গেছে, যার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই আজ নাই, তার জন্য প্রতিটা দিনই হচ্ছে এক একটা ডকুমেন্টারি, তার জন্য প্রতিটা দিনই আসলে সেই জুলাইয়ের দিনটাই। এবং যতদিন এই মানুষগুলো বেঁচে থাকবেন ওই প্রিয় মানুষগুলোকে ছেড়ে, ততদিন পর্যন্ত আমরা অনেক শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে যে আসলে সেটাই পেয়েছি। তবে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আশ্বস্ত করেছে, আমি আশ্বস্ত শব্দটাই ব্যবহার করলাম, সেটি হচ্ছে জুলাইকে যারা নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়, মেটিকুলাসলি ডিজাইনড এটা সেটা অনেক কিছু বলতে চায়। হ্যাঁ, মেটিকুলাসলি ডিজাইন তো বটেই, তবে কিসের বিরুদ্ধে? ফ্যাসিজমের বিরুদ্ধে, এবং সেই গুম খুম হত্যার বা স্বৈরাচারের যেই প্রশাসনিক ব্যবস্থা সেটার বিরুদ্ধেই তো ছিল। কিন্তু যেটা বলছিলাম, যে যারাই এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বা শহীদ পরিবারের সদস্য, কাউকে এখনো পর্যন্ত ওইটুকু বলতে শুনিনি আমরা যে আমাদের ওই অংশগ্রহণটা ভুল ছিল, না। বরং অনেকের মধ্যে আক্ষেপ আছে যে এখনকার সময়গুলো যেমনটা হবার কথা ছিল তেমনটা হয়তো বা সেভাবে আমরা পাচ্ছি না। তবে এও আশা করছি, যেটা আমাদের আজকের অতিথি স্যার বললেন, যে সামনের দিনগুলোতে যেন কোনো প্রশাসনের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে
বা কোনো নিয়মের বিরুদ্ধে যেন আবারও আমাদেরকে না দাঁড়াতে হয়। আর কতবার আমরা রক্ত ঝরাবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের এই পর্বটাও আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। প্যানভিশন টেলিভিশনের ইউটিউব এবং প্যানভিশন টেলিভিশনের এই ফেসবুক পেজ, সব জায়গাগুলোতেই আপনারা যুক্ত থাকবেন। চলতে থাকবে আমাদের লাল জুলাইয়ের গল্প। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।